নমস্কার, দা নিউজ কাউন্টার আপনাদের আরো একবার স্বাগত। দেখুন, নির্বাচনের আগে সমস্ত দলের নেতারা তারা দাবি করবেন যে তারা জিততে চলেছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন, বিরোধীরা তাদের থেকে অনেক পিছনে, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে কোনো নতুনত্ব নেই। এবং স্বাভাবিকভাবে বিজেপি যখন দাবি করছে যে তারা এবার পশ্চিমবঙ্গ জয়টা সত্যি সত্যি সম্পূর্ণ করে ফেলছে, বা বিশেষ করে বিজেপি নেতৃত্ব যখন দাবি করছেন, তাতেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকে না, কারণ এটা নির্বাচনী রণকৌশলের একটা স্বাভাবিক অঙ্গও বটে, কর্মী এবং সমর্থকদের মনোবল ধরে রাখবার জন্য। তবে এবার আমি যেটা দেখছিলাম যে বিজেপির নিচুতলার যারা কর্মী, সংগঠক এবং সাধারণভাবে সমর্থক, তাদের মধ্যেও একটা হাওয়া উঠেছে যে বিজেপি এবার সরকারটা তৈরি করেই ফেলবে। এখন বিজেপি যারা এটা বলছেন, তাদের অনেকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলতে গিয়ে দেখছিলাম যে ওরা একটা হিসেব দাখিল করছেন, যে হিসেবটা কোন অঙ্কে বিজেপি, যেখানে সংখ্যালঘুরা ফ্যাক্টর এরকম প্রায় 124-25টা আসন রয়েছে আউট অফ 294, সেখানে তারা সরকারটা গড়ে ফেলবেন বলে মনে করছেন। অ্যাপারেন্টলি তাদের হিসেবটা একটা ইন্টারেস্টিং বেস আছে, যেটাকে তাৎক্ষণিকভাবে উড়িয়ে দেওয়া যায় না। আমরা প্রথমে তাদের লজিকটা যেটা সেটা বলছি। তারা বলছেন যে 2024-এর যে লোকসভা নির্বাচন গেছে, তাতে বিজেপি এককভাবে 90টা বিধানসভা কেন্দ্রে এগিয়ে থেকেছে। অর্থাৎ ইন কম্পারিজন টু 2021, যেখানে বিজেপির থেকে দলে দলে তৃণমূল কংগ্রেস থেকে লোক বিজেপিতে আসছিল, তৃণমূল কংগ্রেসের অনেক নেতা রীতিমতো চার্টার ফ্লাইটে বিজেপি দিল্লিতে উড়ে গিয়ে বিজেপির অমিত শাহের কাছ থেকে পতাকা তুলে নিচ্ছিলেন, এবং তৃণমূল শিবিরের মধ্যেও একটা গেল রব উঠে গেছিল। সেখানে তারা 77টা আসন পেয়েছিলেন। সবাই অবশ্য পরে বিজেপিতে থাকেননি, অনেকেই ফ্লোর ক্রস করে চলে গেছেন। কাম হোয়াট মে, এই ম্যান্ডেটটা তারা পেয়েছিলেন। সেই তুলনায় 2024-এর যে লোকসভা নির্বাচন, তাতে বিধানসভা ক্ষেত্র ধরে তারা 90টা আসনে লিড পেয়েছেন। কিন্তু তাদের রিজনিং এর পরের ধাপ যেটা আছে, যে 148 যেখানে ম্যাজিক ফিগার, তারা বলছেন যে 60টা কেন্দ্র এরকম আছে যেখানে 10,000 বা তার নিচে একটা ডিফারেন্স রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এবং তারা এই যে অ্যান্টি ইনকামবেন্সি আরো যোগ হয়েছে সামগ্রিকভাবে, সেটার উপর দাঁড়িয়ে, প্রতিষ্ঠান বিরোধী ভোটের উপর দাঁড়িয়ে এই 10,000-এর মার্জিন থাকা কেন্দ্রগুলো তারা কভার করে ফেলবেন। এবং স্বাভাবিকভাবে 148 যেখানে ম্যাজিক ফিগার, সেখানে তারা অনায়াসে 150-এ পৌঁছে যাবেন, এমনকি কিছু বোনাস বাড়তি আসনও জুটে যেতে পারে। এখন আমি এটা ওয়ার্কআউট করছিলাম যে এই 10,000 বা তার নিচে সত্যি সত্যি কত আসনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ক্লোজ টাই, মানে তৃণমূল কংগ্রেস জিতেছিল কত আসনে এই কম ব্যবধানে। তো আমি যেটা ফিগার আউট করতে পারলাম সেটা হচ্ছে যে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস 10,000 বা তার কম ব্যবধানে জিতেছিল এই লোকসভা নির্বাচনের হিসেব অনুযায়ী, বিধানসভা অধিক্ষেত্র ধরে। সেটার সংখ্যা 60 নয় 50। এবং এই 50টা আসনও যেটা গুরুত্বপূর্ণ, যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং তৃণমূল কংগ্রেসের যেটা বেশি গুরুত্বপূর্ণ, যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেগুলো অ্যাপারেন্টলি তৃণমূল কংগ্রেসকে 2021-এ অনেক বেশি আসন দিয়েছে, সেই সব জেলাগুলিতেও কিন্তু বহু ক্ষেত্রে ক্লোজ টাই রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির। তো আমরা প্রথমে আলোচনাটার সুবিধার্থে এবং দর্শকরা যারা এই আলোচনা শুনছেন তাদের সুবিধার্থে, কোন কোন জেলাতে তৃণমূল কংগ্রেস কটা আসন জিতেছে এবং তার মধ্যে 10,000-এর কম মার্জিন বিজেপির সঙ্গে কটা আসনে রয়েছে, সেটা আমরা একটা হিসেবের মধ্যে দেখে নিই, তাহলে এটা সুবিধা হবে।
এখন প্রথম যেটা জেলা কোচবিহার, অ্যাপারেন্টলি বিজেপির শক্ত ঘাঁটি, যেটা গত বিধানসভাতে বিজেপি খুবই ভালো ফল করেছিল, সেখানে 9টা আসনের মধ্যে দেখা যাচ্ছে 5টা আসনে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, যেটা 21 বিধানসভায় একদমই হয়নি। এখন এই 9টার মধ্যে 2টো আসন রয়েছে যেখানে বিজেপির সঙ্গে তাদের জয়ের ব্যবধান 10,000 বা তার কম। তবু আমি বলবো যে সেই তুলনায় 2021-এর প্রেক্ষিতে কোচবিহারকে যদি আমরা কনসিডারেশনে আনি, তাহলে কিন্তু তৃণমূল 2024-এর লোকসভা নির্বাচনে তুলনামূলকভাবে অনেক ভালো করেছে। জলপাইগুড়িতে মোট 7টা আসন, তার মধ্যে 3টে আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে, কিন্তু এই 3টের মধ্যেই 2টো যেখানে ব্যবধান 10,000-এর কম বা 10,000। জলপাইগুড়ি এই হচ্ছে ছবি। আপনারা যদি আলিপুরদুয়ারে যান, আলিপুরদুয়ারে এই ধরনের কোনো মার্জিন পাবেন না, কারণ আলিপুরদুয়ারে লোকসভা নির্বাচনে প্রতিটা বিধানসভা ক্ষেত্রে বিজেপি এগিয়েছিল, তৃণমূল কংগ্রেস কোথাওই লিড নিতে পারেনি, ফলে 10,000-এর কম না বেশি সেই প্রশ্ন আসেনি। সাউথ দিনাজপুরে 6টা আসন, দক্ষিণ দিনাজপুর, সেখানে 3টেতে তৃণমূল কংগ্রেস এগিয়ে থেকেছে, আর এই 3টের মধ্যে একটা হচ্ছে যেখানে ব্যবধান 10,000 বা তার কম। উত্তর দিনাজপুরের ছবিটা হচ্ছে মোট 9টা বিধানসভা ক্ষেত্র, তার মধ্যে 4টেতে তৃণমূল কংগ্রেস এগিয়ে থেকেছে। উত্তরবঙ্গের যা অবস্থা তার তুলনায় এটা ভালো, এবং সেখানে একটি আসন রয়েছে যেখানে ব্যবধান বিজেপির সঙ্গে 10,000 বা তার কম। মুর্শিদাবাদ, যেটা খুব গুরুত্বপূর্ণ জেলা, 22টার মধ্যে 14টাতেই তৃণমূল কংগ্রেস বিধানসভা ক্ষেত্রে এগিয়ে থেকেছে। আপনারা জানেন মুর্শিদাবাদে এবার কংগ্রেস বা সিপিআইএম এর প্রার্থী সেলিম তারা প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও শেষ অবধি আসন জিততে পারেনি, তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে। অধীরও পরাজিত হয়েছেন, সেলিমও পরাজিত হয়েছেন, কিন্তু সেখানেও এই যে 14টাতে তাদের লিড আছে, সেখানে একটি আসন রয়েছে যেখানে মার্জিন 10,000 বা তার কম। মালদার কথা আমি বললাম না, কারণ মালদাতে আপনারা সবাই জানেন লোকসভা নির্বাচনের যে 12টি অধিক্ষেত্র তার মধ্যে তৃণমূল কংগ্রেস একটাতেও লিড পায়নি, সেখানে স্বাভাবিকভাবে 10,000 বা তার কম না বেশি এই আলোচনাটা আসছে না। নদিয়াতে 17টা কেন্দ্র বিধানসভা অনুযায়ী, তার মধ্যে 6টাতে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস, বাকি 11টাতে লিড পেয়েছে বিজেপি। যেটা আমি বলছিলাম যে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও জেতা জেলাতেও তৃণমূল কংগ্রেসের জন্য অশনি সংকেত আছে, নদিয়া ইজ ওয়ান অফ দেম। এবং সেখানে দেখা যাচ্ছে 6টার মধ্যে 2টোতে আবার মার্জিন খুবই কম, 10,000 বা তার নিচে। আপনারা মনে রাখবেন যে বিধানসভা ক্ষেত্রে 10,000 মার্জিন কিন্তু ইরোড আউট হয়ে যাওয়াটা খুব একটা কোনো বড় ব্যাপার নয়। নর্থ 24 পরগনায় 33টা আসন, সব থেকে বেশি আসন যেটা নর্থ এবং সাউথ 24 পরগনায় যথাক্রমে 33 এবং 31টা আসন। ঘনত্ব, জনঘনত্ব সব থেকে বেশি মুর্শিদাবাদের উপরে যে 2টি জেলা আছে আসন সংখ্যার বিচারে, সেটা হচ্ছে এই 2টি জেলা। এখন নর্থ 24 পরগনায় 33টার মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে 25টা, 6টাতে তারা 10,000 বা তার কম মার্জিনে জিতেছে। সাউথ 24 পরগনায় 31টাও ক্ষেত্রের মধ্যে 31টাতেই তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। একটি মাত্র আসন আছে সোনারপুর দক্ষিণ, যেখানে তৃণমূল কংগ্রেসের লিড তুলনামূলকভাবে কম। কলকাতা 11টা আসন, 9টা তৃণমূল কংগ্রেস জিতেছে, তার মধ্যে 4টে আসন রয়েছে যেখানে লিড 10,000 বা তার কম। এই 4টে আসন আপনাদের জানা, একটা ভবানীপুর, আর একটা হচ্ছে ভবানীপুর লাগোয়া রাসবিহারী, আর অন্য 2টি কেন্দ্র যেখানে 10,000 ভোটের কম মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতেছে সে 2টি উত্তর কলকাতায়, একটি মানিকতলা আর একটা হচ্ছে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র। হাওড়া, যেটা 16টা আসন, 16টাতে 16-0তেই তৃণমূল কংগ্রেসের লিড আছে, অন্য বিধানসভা ক্ষেত্রে বিরোধীরা লিড নিতে পারেননি। সেখানে 2টি কেন্দ্র রয়েছে, যে 2টি কেন্দ্র বিজেপি এবার আশা করছে, যেখানে 10,000-এর মার্জিন কম ছিল, দুটোই প্রপার হাওড়া কেন্দ্রের উপরে। পূর্ব মেদিনীপুর 16টা কেন্দ্র,
একটি কেন্দ্র মাত্র পটাশপুর বিধানসভা কেন্দ্র, যেখানে তৃণমূল কংগ্রেস লিড নিতে পেরেছে এই লোকসভা নির্বাচনে। ওখানে কাঁথি তমলুক দুটো কেন্দ্র আছে আপনারা জানেন লোকসভায়, সেটাতেও লিড ৯,০০০-এর একটু কম। আর যেটা চিত্তাকর্ষক লড়াই সেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরে কিন্তু 2021-এ 9টা বিজেপি পেয়েছিল, 7টা তৃণমূল কংগ্রেস পেয়েছিল বিধানসভা কেন্দ্র। সেই তুলনায় লোকসভা নির্বাচনের ফলাফল খারাপ হয়েছে, 7টার জায়গায় একটি মাত্র বিধানসভা কেন্দ্রে তারা এগিয়ে থেকেছে। পশ্চিম মেদিনীপুরে 15টার মধ্যে 14টাতে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। তার মধ্যে 6টি আসনে লিড 10,000 বা তার কম। ওয়েস্ট মেদিনীপুর, যেটা তৃণমূলের তুলনামূলকভাবে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এখানে ঝাড়গ্রামের কথা আলাদা করে আমি মেনশন করছি না, কারণ ঝাড়গ্রামের চারটেতেই তৃণমূল কংগ্রেস 10,000-এর অনেক বেশি ভোটে লিড করেছে 2024-এর লোকসভা নির্বাচনের পারফরমেন্স অনুযায়ী। পুরুলিয়াতে 9টা আসনের মধ্যে 6টাতে তৃণমূল কংগ্রেস লিড করেছে, বাকি 3টেতে বিজেপি এগিয়ে থেকেছে, কিন্তু তার মধ্যে 4টেতে লিড খুব মার্জিনাল, অর্থাৎ ওই 10,000 বা তার কম, যেটা যে কোনো সময় ক্ষয়ে যেতে পারে। বিজেপি অন্তত সেটা আশা করছে। পূর্ব বর্ধমানে 16টার মধ্যে 16টা লিড ছিল তৃণমূল কংগ্রেসের, কিন্তু 2টোতে লিড তৃণমূল কংগ্রেসের 10,000 বা তার নিচে রয়েছে। পশ্চিম বর্ধমান 9টার মধ্যে 6টা লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেখানেও 3টে আসন রয়েছে বিধানসভার যেখানে লিড 10,000-এর কম। আর বীরভূমের 11টার মধ্যে 11টায় তৃণমূল কংগ্রেস লিড করেছে, কিন্তু 2টি কেন্দ্র রয়েছে যেখানে লিড 10,000 বা তার কম রয়েছে। এবং এইটা হিসেব যদি আপনারা করেন দেখবেন 50টা এরকম কেন্দ্র রয়েছে যেখানে লিড 10,000 বা তার কম ছিল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। এখন দেখুন, বিষয়টা হচ্ছে এই অঙ্কটা মেলালে পারে সত্যি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বিজেপি তাদের যে কাঙ্ক্ষিত মার্জিন তার কাছাকাছি হিসেব অনুযায়ী হয়তো পৌঁছে গেলেও যেতে পারে। প্লাস কিছু পয়েন্ট রয়েছে, আমি যদি রাইডারগুলোকে একটু পরে কথা বলি। সেটা হচ্ছে যে হ্যাঁ, এই কথা সত্যি যে এই মার্জিনাল যে সিট ওরা মনে করছেন, যেমন হুগলির আরামবাগ, গোঘাট, পুরসুরা, এই বেলটাতে বিজেপি কমফোর্টেবল জায়গায় রয়েছে, আগের থেকেই রয়েছে। যদি ওখানে গত বিধানসভাতে 71টা আসন তৃণমূলও বার করতে পেরেছে, 5টা আসন ওই বেলটাতে আছে। কিন্তু এই যে আসনগুলো উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, এইরকম আসনগুলো কিন্তু এবার মার্জিনাল আসন হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। কারণ এই প্রত্যেক কটা আসনে হুগলি বেল্টে এই 10,000 বা তার কম মার্জিনে বিজেপি পিছিয়ে ছিল, লোকসভা নির্বাচনের হিসেব অন্তত তাই বলছে। তো আবার ধরুন ঝাড়গ্রাম, 4টেতেই তৃণমূল কংগ্রেস এগিয়েছিল লোকসভা নির্বাচনের হিসেব অনুযায়ী, এবং সে এগিয়ে থাকাটা 10,000-এর বেশি। আজকে ঝাড়গ্রামের কিন্তু যা অবস্থা, তাতে কিন্তু বিজেপি খুব দ্রুত লড়াইতে উঠে এসেছে, এবং এই 4টি আসনের জন্যই কিন্তু কোনো ক্লিন সুইপ তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রামে অন্তত হচ্ছে না। ইন কম্পারিজন টু ওয়েস্ট মিদনাপুর, যে জেলার মধ্যে আগে ঝাড়গ্রাম ছিল, এখন আলাদা জেলা, কিন্তু এই ঝাড়গ্রামে এবার একটা ক্লোজ কন্টেস্ট হতে চলেছে বলে রাজনৈতিক মহল এটা মনে করছে। বীরভূমে পরিসংখ্যান যা বলছে 2টো কেন্দ্রে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার কথা, কিন্তু বাস্তব তথ্য হচ্ছে যে সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুরের মতো 4টি কেন্দ্র দাঁড়িয়েছে যেখানে লড়াই খুব তীব্র হবে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের। সুতরাং এগুলো এই যে হিসেবগুলো, এগুলো বিজেপির পক্ষের হিসেব। দ্বিতীয় যে অঙ্কটা বিজেপি করেছে, দ্বিতীয় দফার যেটা হিসেবে, সেখানে ওদের একটা অঙ্করা করেছেন যে আপনারা দেখবেন যে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র কতগুলো, এটা নিয়ে বিভিন্ন মত বিশ্লেষকদের মধ্যে ঘুরে বেড়ায়। কেউ বলছেন 70টা, কেউ বলছেন 125টা। আসলে ছবিটা হচ্ছে এই যে 40% থেকে 90% সংখ্যালঘু আছেন এরকম বিধানসভা কেন্দ্রের সংখ্যা প্রায় 76টা, আর 25% মতো সংখ্যালঘু আছেন, 25 থেকে 40%,
এরকম আরো কিন্তু প্রায় 50টা বিধানসভা কেন্দ্র রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 125টা কেন্দ্রে সংখ্যালঘুরা আমাদের রাজ্যে তারা কিন্তু একটা নির্ধারক ভূমিকা পালন করেন। এবার বিজেপি তার রণকৌশলে যেটা দেখছে যে যদি এই সংখ্যালঘু ভোটটা বহুকেন্দ্রিকতায় বিভক্ত হয়, 2021-এ মনে রাখবেন যে সংখ্যালঘু ভোটটা প্রায় পুরোটাই চলে গেছিল তৃণমূল কংগ্রেসের দিকে। 2024-এ সেটা পুরোটা হয়নি, মুর্শিদাবাদে পেয়েছিল অনেকটা, সে কারণেই কংগ্রেস বা সিপিএম ওখানে জিততে পারেনি। কিন্তু মালদাতে যেমন দেখুন সংখ্যালঘু প্রধান এলাকা হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস আবার সব বিধানসভা কেন্দ্রেই পিছিয়ে থেকেছে। কিন্তু এই বহু কেন্দ্রিকতা যে ফায়দা নেওয়ার জন্য বিজেপি চাইছে, সিপিএম আলাদা লড়ছে, কংগ্রেস আলাদা লড়ছে, এবং মিম এবং হুমায়ুন কবির যিনি একটা সময় বিজেপি করে এসছেন তিনি আলাদাভাবে সংখ্যালঘু ভোট প্রত্যাশী হয়ে নেমেছেন। তো এই সব মিলিয়ে যদি অন্তত যেখানে 25 বা 26% সংখ্যালঘু আছে, বাকি উল্টো দিকে 75% যেখানে হিন্দু ভোট আছে বা 74% হিন্দু ভোট আছে, সেটা যদি ওই জন্ম যদি হিন্দু করলে ভোট দেব পদ্ম ফুলে এই মোবিলাইজেশনটা তারা করতে পারেন, তাহলে তারা ওখান থেকেও কিছু আসন বার করে নিতে পারবেন। এখন আমি রাইডারের কথাতে এবার ঢুকি, যে এই অঙ্কটা অ্যাপারেন্টলি সাউন্ডস কনভিনসিং, বিজেপি নেতারা যেটা বলছেন, এবং এই কথা সত্যি যে বিজেপি অনেকগুলো আসনে কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নে যে রাইডারের কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে এই জায়গাতে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ব্যবধান 10,000, সেটা তৃণমূলের যেখানে জেতার ক্ষেত্রে যেমন আছে, তেমনি তৃণমূল বহু আসন বেশ কিছু রয়েছে যেখানে বিজেপি থেকে 10,000 বা তার কম ভোটে পিছিয়ে থেকেছে। এখন এই কেন্দ্রগুলো যদি বিজেপি আলাদাভাবে জিততে না পারে, ধরে রাখতে পারে লিড, একটা নির্দিষ্ট উদাহরণ দিলে বোঝা যাবে যে এই লোকসভা নির্বাচনে যদি আমরা ফলাফল দেখি, তাহলে দেখা যাবে যে এখানে 11টা কেন্দ্র এরকম আছে বিজেপির লিড রয়েছে, কিন্তু সেই লিডটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওই 10,000 বা তার কম, এমনকি 500, 600, 700 এরকম লিডও রয়েছে। এখন বিষয়টা হচ্ছে এইটা যে বিজেপি যেমন বলছে যে কোচবিহারে লোকসভার যা ফলাফল হয়েছে ওটা থাকবে না, আমরা ওখানে আরো বেটার করবো, জলপাইগুড়িতে আরো বেটার করবো, তেমনি এটাও সত্যি কথা যে পূর্ব মেদিনীপুরের মতো জেলা, আমি খুব নির্দিষ্ট উদাহরণ দিয়ে বললাম, শুভেন্দু অধিকারী নিজের জেলা, সেখানে কিন্তু 16টা যে বিধানসভা কেন্দ্রের লিড, তার মধ্যে 11টাতেই লিড কিন্তু 10,000 বা তার কম। এটা আমি বিজেপির কথা বলছি। ফলে এই অঙ্কটা কিন্তু বিজেপি নেতৃত্বকে এই জয়ের হিসেবে যে মালা তারা গাচ্ছেন অঙ্কে, সেখানে তাদের ধরতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে বিজেপি নেতৃত্ব যত বেশি হুঙ্কার দেবে, মুর্শিদাবাদে রামনবমীতে কি ধরনের তৎপরতা সংখ্যা পরিবার চালিয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, যত এই ধরনের তৎপরতা করবে এবং যত তারা মরিয়া হয়ে মেরুকরণের দিকে যাবে, এই পাল্টা মেরুকরণে আবার কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা প্রবণতা কাজ করে যেতে পারে যে আমরা কংগ্রেস, আইএসএফ বা সিপিএম কে ভোট দেওয়ার ঝুঁকি আর নেব না, আমরা বাঁহাতে মনসা পুজো করার মতো আবার তৃণমূলের জোড়া ফুলেই ছাপটা দিয়ে দিই। তা যদি হয় তাহলে পারে বিজেপি যে অঙ্কটা করছে সংখ্যালঘু এলাকাকে কেন্দ্র করে, সেটা কিন্তু কার্যকরী হবে না। কারণ কেবলমাত্র হিন্দু এলাকাতে মেরুকরণ করব আর সংখ্যালঘু এলাকাতে আমি বহুকেন্দ্রিক ভোটের প্যাটার্ন প্রমোট করবার চেষ্টা করব, এইটা করতে গেলে যে সাংগঠনিক কৌশল, যে সাংগঠনিক বাঁধনি দরকার হয়, সেটা যেভাবেই হোক না কেন বিজেপির দ্বারা সেইটা প্র্যাকটিস করা, অনুশীলন করা সম্ভব না। তৃতীয় একটা বিষয় আছে যে রাজ্য বিধানসভার ভোট যখন হবে,
তখন রাজ্যের মানুষ তার চাওয়া পাওয়ার হিসেব মেটানোর চেষ্টা করবে। গত 2-3 বছরে যা যা ঘটেছে তাতে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া থাকাটা খুব স্বাভাবিক। আমি পুনরাবৃত্তি করছি না, আপনারা টেট কেলেঙ্কারি, চাকরি চুরি যাওয়া, অভয়ার কাণ্ড চোখের সামনে পরপর দেখেছেন, এবং তাতে সাধারণ মানুষের মধ্যে এই এক্সিস্টিং রেজিম রাজ্য সরকারের যেটা চলছে তার সম্পর্কে বিতস্পৃহ হওয়া খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে যুবসাথীটা কতটা কাজ করেছে আমার জানা নেই। এখন অব্দি আমার ব্যক্তিগত যেটুকু আমি রিপোর্ট পাচ্ছি সেটা খুব একটা কাজ করেনি, কারণ যুবকরা 1,500 টাকা পাচ্ছেন, যুবক যুবতীরা, ঠিক কথা, যদিও সবার টাকা ঢোকেনি, এটা আর একটা বিপত্তি তৈরি করেছে, কিন্তু হয়তো আগামী দিনে তারা পাবেন। কিন্তু একই সঙ্গে তাদের মধ্যে একটা হতাশা গ্রাস করছে যে তার মানে সরকার মেনেই নিচ্ছে যে চাকরি বাকরি বন্দোবস্ত আর কিছু হবে না, এই 1,500 টাকা ভরসা করেই থাকো। এখন নতুন প্রজন্মের যে অ্যাসপিরেশন, তাতে কিন্তু এই 1,500 টাকা দিয়ে ম্যানেজ করা একটু চাপের বিষয় আছে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার যেটা বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে, এইটা এখন অব্দি বাংলার মহিলা ভোটারদের মধ্যে একটা বড় অংশের মধ্যে কাজ করছে। যারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন তারা কি সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এরকম কোনো গ্যারান্টি আছে? না, নেই। কারণ তাহলে পরে আমরা সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন দেখলাম, সেখানে 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে আমি আগেও অনেকবার বলেছি যে 102টো বিধানসভা কেন্দ্রে 90টা বিজেপি, 12টা বাম, কংগ্রেস, আইএসএফ জোট, তারা কিন্তু এগিয়ে থেকেছেন। তো এই 102টো বিধানসভা কেন্দ্রের যারা মহিলা রয়েছেন তারা কি লক্ষ্মীর ভান্ডার সবাই বয়কট করেছেন নাকি? তা নয়। কিন্তু একথা ঠিক যে লক্ষ্মীর ভান্ডারের টাকা এটা বহু পরিবারে 2-3টে পর্যন্ত ঢুকছে, অর্থাৎ 4,500 টাকা, 6,000 টাকা এর থেকে আসছে, যেটা সাধারণ নিম্নবিত্ত পরিবারের কাছে এই টাকাটা বিরাট একটা টাকা, এবং এটাই কিন্তু অধিকাংশ মানুষ আমাদের রাজ্যের এই জায়গাটাতে রয়েছেন। মুশকিল হচ্ছে যে বিজেপি যারা রাজনীতি করতে এসছেন তারা অনেকেই মাঠঘাটে রাজনীতি করে ওঠেননি। যেমন অগ্নিমিত্রা পল, উনি ছিলেন ফ্যাশন ডিজাইনার, তিনি র্যাম্প থেকে সোজা রাজনীতির ময়দানে চলে এসেছেন। এখন রাজনীতির ময়দানে ফ্যাশন ডিজাইনিং এর র্যাম্প থেকে কেউ আসলে আপত্তি করার কিছু নেই, কিন্তু তাকে রাজনীতির বোধটা মাথায় নিয়ে চলাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি জনসভায় বলে বেড়াচ্ছেন যে আপনাদের কাছে শাঁখা সিঁদুরের দাম বেশি না 1,500 টাকার দাম বেশি, এটা আপনারা সিদ্ধান্ত নিয়ে ভোট দেবেন, কারণ তৃণমূল কংগ্রেস থাকলে পারে আপনাদের শাঁখা সিঁদুর অক্ষত থাকবে না। এখন মুশকিল হচ্ছে যে এই শাঁখা সিঁদুর ব্যাপারটা হিন্দু মহিলাদের কাছে খুব সেন্টিমেন্ট। 1,500 টাকার লক্ষ্মী ভান্ডারের ইস্যুকে কেন্দ্র করে তাদেরকে যে ওই গ্রাম্য ভাষায় যে টাকা যদি বলা হয় খোটা দেওয়া হয়, সেটাতে এটা কতটা ভালোভাবে নেবেন আমি জানি না। দ্বিতীয় একটা বিষয় আছে যে এর থেকে একটা বার্তা যেতে পারে যে বিজেপি কার্যত লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করছে, যদিও বিজেপি তাদের সংকল্পপত্রে কোথাও এরকম কথা বলেনি। উল্টে শুভেন্দু অধিকারী একবার বলেছিলেন যে তারা মহিলাদের ভাতা বাড়িয়ে 3,000 টাকা করে দেবেন। কিন্তু এই যে ন্যারেটিভটা তারা তুলে দিলেন যে আপনাদের কাছে শাঁখা সিঁদুরের দাম বেশি না লক্ষ্মীর ভান্ডারের দাম বেশি, এবং এই মেসেজটা যদি মহিলাদের কাছে যেতে শুরু করে, তৃণমূল কংগ্রেস না থাকলে শাঁখা সিঁদুর থাকবে, না থাক লক্ষ্মীর ভান্ডারটা চলে যাবে, তাহলে কিন্তু সেটা খুব বিপর্যয় ডেকে আনবে, বিজেপির কোনো অঙ্কই মিলবে না। সুতরাং এর আগে আপনাদের মনে আছে লোকসভা নির্বাচনের সময় গতবার যখন 400 পার 300 পার স্লোগান দিয়ে বিজেপি নেমেছিল, সেখানে বিজেপির কিছু অত্যুৎসাহী নেতা জাতীয় স্তরে তাদের মনোগত বাসনা যেটা বলে ফেলেছিলেন যে আমরা সংবিধান সংশোধন করব, এবং সংবিধান সংশোধন করে আমরা এই যে পিছড়ে বর্গ, দলিত, এসসি এসটি এদের জন্য যে সংরক্ষণ আছে এটা তুলে দেব। এই আরক্ষণ তুলে দেওয়ার হুঙ্কার, তার মূল্য কিন্তু বিজেপিকে চোকাতে হয়েছে। এমনকি উত্তরপ্রদেশ যেখানে রাম মন্দির রয়েছে সেখানেও তাদের আসন সংখ্যা লোকসভায় মনে রাখবেন সমাজবাদী পার্টির নিচে চলে গেছে। এখন অগ্নিমিত্রা পলের মতো লোকজন তারা যদি এই ক্যাম্পেনে শুরু করতে নামেন, তাহলে বিজেপির যতই লাফালাফি থাকুক, ঝাঁপাঝাঁপি থাকুক, শেষ পর্যন্ত কিন্তু কোনো অঙ্কই মিলবে না বলে আমার ধারণা।
দ্য নিউজ কাউন্টার .s এই পর্যন্ত। আপনারা আপনাদের মতামত, আপনারা গ্রাউন্ডে যা দেখছেন অবশ্যই জানাতে পারেন। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। আপনারা ইচ্ছে হলে আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।